সুমন যুক্ত হইতে পারছো? সুমন আসে না এখনো। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিই আপনাদের। আমি আর টাইম না নিই। তাহলে যেহেতু সুমনের ডিস্টার্ব হচ্ছে, তারপরেও আমার মনে হয় যে ওরই সমস্যা, আমাদের মনে হয় যে সমস্যা নাই। সুতরাং আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, আপনারা যারা উপস্থিত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? গতকালকে আমরা কোন পর্যন্ত পড়িয়েছিলাম বলেন তো আপনারা? কোন পর্যন্ত পড়িয়েছিলাম? 8 শেষ করছিলেন, 9 শুরু করবেন অর্ডার। আচ্ছা, আমরা আজকে শুরু করব আইনের জগতে খুবই মাইলফলক এবং আইনের সহায়তা প্রত্যাশী যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আপনার উপকারী একটা পন্থা। সেই পন্থা থেকে আমরা শুরু করব। তারপরে গিয়ে আমরা মূল যে ক্লাস আছে, মূল যে আছে, এটাও মূল পড়া খুবই গুরুত্বপূর্ণ, আমরা শুরু করব। দেখেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি, সংক্ষেপে আমরা বলি এডিআর। এডিআর বিকল্প বিরোধ নিষ্পত্তি। এই বিকল্প বিরোধ নিষ্পত্তিটা কাকে বলে, কি বৃত্তান্ত, এই এডিআরটা কাকে বলে এবং কি বৃত্তান্ত, আমরা বিস্তারিত আজকে এখান থেকে পড়ব। তারপরে গিয়ে আমরা আদেশ 9 চলে যাব। দেখেন, বিকল্প বিরোধ নিষ্পত্তিটা হচ্ছে এরকম একটা বিষয়, যেমন ধরেন নওরিন আপু কোর্টে একটা মামলা করেছে। কার বিরুদ্ধে করেছে? এই কামরুন্নাহার আপু, ফারজানা লিমন, ফারহানা হক, রুহুল আমিন রতন, এই কয়জনের বিরুদ্ধে কোর্টে একটা মামলা করেছে। কিসের মামলা করেছে? ক্ষতিপূরণের মামলা করেছে। এখন কথা হচ্ছে, এই যে নওরিন আপু মামলা করলো, মামলা করার পরে কোর্টে মামলা বিচারাধীন আছে, মামলার চার্জ গঠন হয়নি। এই চার্জ গঠনের সময় বা চার্জ গঠনের আগে কি করবেন? বিচারক চাইলে মামলাটা নিষ্পত্তি করার জন্য কি করতে পারবেন? অ্যাডভোকেট নিয়োগ করতে পারবেন, বা এই যে আপনার মিডিয়েশনের যে পন্থা আছে, এই পন্থা অবলম্বন করতে পারবেন। আমি অসংখ্য মামলার মিডিয়েশন করেছি। আমি মামলা থেকে মিডিয়েশনের ভিতর বা দিকে আসলে বেশি ইন্সপায়ার্ড করে থাকি ক্লায়েন্টদের।
এবং বিশেষ করে যে মামলাগুলো যৌতুকের মামলা, তারপরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে মামলাগুলো, মানে যৌতুকের জন্য নির্যাতনের যে মামলাগুলো বা আদার্স পারিবারিক যে মামলাগুলো, বেশিরভাগ ক্ষেত্রে আমি তাদেরকে ইন্সপায়ার্ড করি বা আপনার এই এডিআরের মাধ্যমে, মিডিয়েশনের মাধ্যমে সমাধান করার জন্য আমি বলে থাকি এবং এইগুলো আমি করে থাকি। এখন কথা হচ্ছে, একটা মামলা আপনারা ধরেন যৌতুকের একটা মামলা করেছে, এই যৌতুকের মামলা করলো এবং ধরেন যে যৌতুকের জন্য নির্যাতনের মামলা করেছে, এই মামলাতে কি হবে, শেষ ফিনিশিংয়ে হয়তো ধরেন যে অল্প একটু পানিশমেন্ট হবে, আবার মানে কারাদণ্ড হবে এবং কিছু জরিমানা হবে, এটা হচ্ছে শেষ পরিণতি। এর পাশাপাশি ধরেন এই মামলা যতদিন রান করবে ততদিন উভয় পক্ষ ভোগান্তিতে ভুগবে আর্থিকভাবে এবং সময় সাপেক্ষে, সময়ের ক্ষেত্রে তারা অনেক ভোগান্তিতে ভুগবেন, বারবার কোর্টে আসা, এবং সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে তার পরিবারটাকে কী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পরিবারটা নষ্ট হয়ে যাবে। যখন একটা মেয়ে একটা ছেলের বিরুদ্ধে মামলা করে, অবশ্যই তারা কোনো সিম্পল কোনো কারণে করে না, যদিও ভাইটাল কোনো কারণ, তারপরেও সব সমস্যারই একটা না একটা সমাধান করা যায়। এই ক্ষেত্রে কি করা যায়, এই ক্ষেত্রে আমরা এডিআর করে থাকি। এডিআর এই বিকল্প বিরোধ নিষ্পত্তি আপনার মধ্যস্থতার মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করি। এই সমস্যার সমাধানটা যখন হয়ে যায় তখন দেখা যাচ্ছে সুখে শান্তিতে উভয় পক্ষ ঘর সংসার করতেছে একটু স্যাক্রিফাইস করে। তাহলে কি হচ্ছে, মামলাটা চার্জ গঠনের সময় বা আগে আপনার মামলাটা চার্জ গঠন না করে উভয় পক্ষকে পাশাপাশি অবস্থান করে বসায়ে কার কি অভিযোগ, কে কি চাই, কার কি দাবি, এইটা শোনার মাধ্যমে উভয় পক্ষের আইনজীবী, নিয়োগকৃত আইনজীবী অথবা সুপ্রিম কোর্টের কোনো আপনার বিচারক যারা রিটায়ার্ড প্রাপ্ত বা আদার্স যে কোনো কেউ আপনার মিডিয়েশনে থাকতে পারে, যে কোনো কেউ থাকতে পারে, তারা একটা আপনার কি করবে, এই নিষ্পত্তি করে দিবেন, যেটা উভয় পক্ষ যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে এটা নিষ্পত্তি হয়, উভয় পক্ষের যদি সদিচ্ছা থাকে তাহলে এটা নিষ্পত্তি হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে আপনার বিকল্প বিরোধ নিষ্পত্তির যে বিধান, এটা এখন আমাদের এই বিধানটা আছে হচ্ছে আপনাদের 89 ধারার 89 কতে, 89 খতে এবং 89 গতে, এই 3টা ধারাতে মিডিয়েশনের কথা বলা আছে এবং প্রত্যেক বছর মিডিয়েশন থেকে বা এই 3টা ধারা থেকে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষাতে আসে। সুতরাং এই 3টা ধারার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 89 89 ক ধারা, 89 ক ধারা, এইটা হচ্ছে মূল আপনাদের পড়ার বিষয় এবং এই একটা ধারা থেকে আপনাদের একটা প্রশ্ন পরীক্ষাতে আপনারা শিওর কমন পাবেন। এখন কথা হচ্ছে যে আপনার পরীক্ষাতে আপনার প্রশ্ন কোন জায়গা থেকে আসবে, কোনটা আসবে, এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু অনুমান করে নিতে পারেন বা আপনারা কিন্তু সেপারেট করে নিতে পারেন, এটা কিন্তু আপনার অনেক ওয়ার্কআউট হবে। সুতরাং আপনাদের এইগুলো বুঝতে হবে, জানতে হবে যে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ না। সুতরাং এখন আমরা চলে যাব মধ্যস্থতার কার্যক্রম, যে বিস্তারিত কার্যক্রম আছে সেগুলোতে। এখন ধরেন লিখিত জবাব দাখিল করতে হবে, শর্ত হচ্ছে লিখিত জবাব দাখিল করতে হবে। মধ্যস্থতার কার্যক্রম শুরু করা, এখানে আপনার শর্ত হচ্ছে লিখিত জবাব দাখিল করতে হবে, ব্যক্তিগতভাবে আইনজীবীর মাধ্যমে হাজির হতে হবে, আদালত মামলা শুনানি স্থগিত করবেন, তাহলে শুনানি মুলতবি রেখে আদালত নিজে মধ্যস্থতা করতে পারেন। মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির জন্য বিরোধটি দ্য লিগাল এইড অ্যাক্ট 2000 সনের এর অধীন আইন সহায়তা কর্মকর্তার নিকট, আপনার উকিলের নিকট, উকিল নিয়োগ না হলে মামলার পক্ষধরের নিকট জেলা জজ কর্তৃক তৈরিকৃত মধ্যস্থতাকারী প্যানেল থেকে কোনো একজন মধ্যস্থতাকারীর নিকট কী করতে পারবেন, পাঠিয়ে দিতে পারবেন। আবার দেখেন অর্থঋণ আদালত আইনের যে আইন আছে 2003 সালের, আপনার এই ক্ষেত্রে কিন্তু এই মধ্যস্থতা প্রযোজ্য না, অর্থঋণের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা হচ্ছে, তাহলে আমরা এখানে দেখলাম যে মধ্যস্থতা করতে পারেন কে, আপনার স্বয়ং বিচারক নিজে, এবং এই যে জেলা জজ কর্তৃক তৈরিকৃত আপনার যে প্যানেল অ্যাডভোকেট আছে তাদের মধ্য থেকে নিয়োগ করতে পারবেন, আবার সাধারণ যে অ্যাডভোকেট আছে তাদেরকে নিয়োগ করতে পারবেন। ঠিক আছে, এবং লিগাল এইডের মাধ্যমে, এই 3-4টা মাধ্যমে আপনার কি করা যাবে, এই মিডিয়েশন করা যাবে।
এখন কথা হচ্ছে যে সকল ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারে, যে ব্যক্তি আপনার মিডিয়েশন করার ক্ষমতা রাখে বা মিডিয়েশন করতে পারবে। কে কে করতে পারবে? আদালত নিজে, পক্ষগণ কর্তৃক নিযুক্ত উকিল অথবা উক্ত উকিল কর্তৃক নিযুক্ত অন্য কোনো উকিল। মানে পক্ষগণ কর্তৃক নিযুক্ত অ্যাডভোকেট এবং উক্ত অ্যাডভোকেট কর্তৃক নিযুক্ত অন্য কোনো অ্যাডভোকেট। তারপরে 3 নম্বর দেখেন, অবসরপ্রাপ্ত কোনো বিচারক, আমি যে কথা আপনাদের বলেছিলাম, জেলা জজ কর্তৃক কোনো প্যানেলের অ্যাডভোকেট, অন্য কোনো ব্যক্তি যাকে আপনি মধ্যস্থতাকারী হিসেবে উপযুক্ত মনে করেন। একের অধিক ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবে, এখানে কোনো সমস্যা নাই। তারপরে দেখেন, প্রজাতন্ত্রের লাভজনক পদে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সেই ব্যক্তি মধ্যস্থতাকারী হইতে পারবে না। কোনো ব্যক্তি যদি প্রজাতন্ত্রের লাভজনক পদে থাকে, শুধুমাত্র বিচারক বাদে সেই ব্যক্তি কি করতে পারবে না? এই মধ্যস্থতাকারী হতে পারবে না। যেমন ধরেন আপনার কোনো সরকারি কর্মকর্তা, সে কি হইতে পারবে না? এই মধ্যস্থতাকারী হতে পারবে না। হ্যাঁ, এ হচ্ছে আপনার কে কে মিডিয়েশন করতে পারবে, কোন কোন ব্যক্তি। তারপরে চলে যাব মধ্যস্থতার ফি নির্ধারণ। মধ্যস্থতার ফি নির্ধারণ দেখেন, পক্ষগণ পারস্পরিক সম্মতিতে বা সম্মতির ভিত্তিতে ফি নির্ধারণ করবেন। এই যে আপনি ধরেন অ্যাডভোকেট হলেন, একটা মামলা আপনি নিষ্পত্তি করে দিচ্ছেন, আপনার একটা ফি আছে না? মামলাটা 5 বছর চললেও তো আপনার 2 লাখ টাকা ইনকাম হয়ে যেত, তাই না? এখন আপনি মধ্যস্থতা করে দিচ্ছেন, নিষ্পত্তি করে দিচ্ছেন, আপনার একটা অ্যাডভোকেটদের তো লাভ দরকার, তাই না? মামলা যেদিকে যাক, হারুক বা জিতুক, অ্যাডভোকেটদের কিন্তু লাভই হয়। সে বাদী হোক বিবাদী হোক, যেই হোক না কেন, অ্যাডভোকেটদের টাকা কিন্তু চলেই আসে। সুতরাং এই মামলাটা 5 বছর চললে বলে অ্যাডভোকেটের অনেক টাকা চলে আসতো। কিন্তু আপনি মধ্যস্থতা করবেন, একটা ফি নেবেন না? এই ফিটা হচ্ছে আপনার কি করবেন, সে অ্যাডভোকেট নির্ধারণ থাকতে পারে, আদালত নির্ধারণ করতে পারবেন, অথবা পক্ষগণ নির্ধারণ করতে পারবেন। দেখেন, এই পক্ষগণ পারস্পরিক সম্মতির ভিত্তিতে কি করবেন? এই ফিটা নির্ধারণ করবেন। এই পক্ষগণ যদি ফি নির্ধারণে ব্যর্থ হয়, আদালত কি করবেন? এটা নির্ধারণ করে দিবেন, আদালত নির্ধারণ করে দিবেন। তারপর দেখেন, এটা কিন্তু নির্ধারণ করা বাধ্যতামূলক, এই ফিটা দেওয়া বাধ্যতামূলক। আমি কিছুদিন আগে একটা মিডিয়েশন করেছিলাম, টোটাল হয়তো 1,45,000 টাকার মতো আর কি। তা ওইখান থেকে আমি কয় টাকা ফি নিয়েছিলাম সেটা আর এখানে উল্লেখ করব না, তবে সেটা আদালত নির্ধারণ করে নেয়, আমরাই নির্ধারণ করেছিলাম। ঠিক আছে? সুতরাং এই মিডিয়েশনের বিষয়টা হচ্ছে আপনার, এখানে আপনি যে মধ্যস্থতা করবেন, আপনি কোনো পারিশ্রমিক পাবেন না, কোনো টাকা পাবেন না, তা না। আপনার এখানে একটা পারিশ্রমিক অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? এটা বাধ্যতামূলক, দিতে হবে। হ্যাঁ, তারপরে দেখেন, আদালত আর যদি লিগ্যাল এইড অফিসার মধ্যস্থতা করে কোনো অ্যাডভোকেট বাদে, এই লিগ্যাল এইড অফিসের মেন যে আপনার অফিসার, সে কে থাকে? সে কিন্তু আপনার ইয়ে থাকে, ওই একজন কে থাকে? বিচারক থাকেন, সহকারী জজ থাকেন। সরি ফর ইন্টারাপশন, কেউ একজন আমাকে একটু টাকা পয়সা পাঠিয়েছে, হয়তো একটু সম্মানী টম্মানি পাঠাইছে, এই SMS আসলে কিন্তু দেখলাম। ঠিক আছে, আমি এখন আপনাদের চলে যাব। আপনার ভাগ্য খুলে গেছে জি স্যার, আপনার আজকে ভাগ্য খুলে গেছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। অ্যাডভোকেটদের ভাগ্য আসলে সব সময় খুলে থাকে। ঠিক আছে, টাকা যে কোন পাশ দিয়ে আসে, মামলা টামলা একটু বেশি টেশি থাকলে এগুলো বোঝা যায়, বুঝছেন? আহ, এগুলো বোঝা যায় আসলে। আর অ্যাডভোকেসি প্রফেশনে আসলে টাকা যদি একবার আসা শুরু করে, তাহলে কিন্তু আপনার বিষয়গুলো থামতে থাকে না, চলে আসতেই থাকে। এবং এই বিষয়টা এত বেশি ইন্টারেস্টিং, যেগুলো আপনারা যখন কমপ্লিটলি আপনারা প্র্যাকটিসে চলে যাবেন, তখন বিষয়গুলো বুঝতে থাকবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা এই বিষয়ে না আসি, আমাদের মাঝে বিপ্লব ভাই নামে নতুন আসছেন। আশা করি বিপ্লব ভাই ভালো আছেন। বিপ্লব ভাই শুনতে পাচ্ছেন?
বিপ্লব ভাই একটু আনমিউট করবেন, তারপরে আসলে বলবেন। আপনারটা মিউট হয়ে আছে। জি স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আমাকে লতিফ ভাই অ্যাড করাইলো। আচ্ছা আশা করি আচ্ছা, স্যার যাক, সামনের দিকে থাকবো মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কন্টিনিউয়াসলি আমাদের যেখান থেকে ক্লাস হচ্ছে এখান থেকেই ক্লাস করতে থাকেন। আশা করি আমরা আর একটু বেশি সময় জি পাবো। সো সুতরাং আপনাদের যে যার যেখানে গ্যাপটা আছে ওইগুলো আমরা কভার করে নিব, ঠিক আছে? আর লতিফ ভাই, বিপ্লব ভাই, আপনি আমাকে পার্সোনালি একটা SMS করবেন, ঠিক আছে? যেহেতু আপনি নতুন জি আসছেন, স্যার, আমার ইনশাআল্লাহ। যে আপনার স্ট্র্যাটেজি আছে, যে আপনার আমি যে পলিসিতে পড়াই, আপনার যে গ্যাপ আছে গ্যাপগুলো পূরণ করতে হবে, এবং আমি যে বুকগুলো রেফারেন্স করি এবং কোনগুলো কীভাবে পড়বেন বিস্তারিত বিষয়গুলো আমি একটু আপনাকে ব্রিফ করে দেবো, আপনি সেই অনুযায়ী পড়তে থাকবেন, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা ছিলাম হচ্ছে এই যে এই মধ্যস্থতার ফি নির্ধারণ নিয়ে। তারপরে দেখেন, এই মধ্যস্থতার ফিটা আপনার এই যে যেটা বললাম যে আপনার পক্ষগণ পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্ধারণ করবেন। আর মধ্যস্থতাকারী যদি হয় কোনো আদালত অথবা লিগ্যাল এইড অফিসার, তাহলে আর তাদের কোনো ফি দিতে হবে না, তাদের কোনো ফি দিতে হবে না, ঠিক আছে? তাদের কোনো ফি দিতে হচ্ছে না। তারপর দেখেন মধ্যস্থতাকারী নিয়োগ। এখন এটা হচ্ছে আমরা যে কে কে মধ্যস্থতাকারী হইতে পারবে, আপনার মধ্যস্থতাকারী ফি নির্ধারণ, তারপরে আমরা পাচ্ছি যে মধ্যস্থতাকারী অফিসিয়ালি নিয়োগ। অফিসিয়ালি মধ্যস্থতাকারী কিভাবে নিয়োগ করা হবে। দেখেন, পক্ষগণ নির্ধারণ করবেন যে তাদের মধ্যস্থতা করবেন কে। আদালত করবেন, আপনার বিচারক করবেন, নাকি অবসরপ্রাপ্ত কোনো বিচারক করবেন, জেলা জজ কর্তৃক প্যানেল করবেন, নাকি এডিআর থেকে আপনারা যে লিগ্যাল এইড অফিসার করবেন, নাকি কোনো অ্যাডভোকেট করবেন। এইটা হচ্ছে পক্ষগণ নির্ধারণ করবেন এই সিদ্ধান্ত নেওয়ার 10 দিনের মধ্যে। পক্ষগণ 10 দিনের মধ্যে কি করবেন, নিয়োগ দিয়ে জানাবে। এই পক্ষগণ যদি ব্যর্থ হয়, এই 10 দিনের মধ্যে যদি পক্ষগণ এই আপনার মধ্যস্থতাকারী নিয়োগ করতে ব্যর্থ হয়, পক্ষগণ যদি 10 দিনের মধ্যে, একটু দাগ দিয়ে রাখেন, 10 দিনের মধ্যে পক্ষগণ হচ্ছে মধ্যস্থতাকারী নিয়োগ করবেন। এই যে আপনার 89-এর ক ধারার প্রত্যেকটা লাইন হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং এই ধারা থেকে একটা প্রশ্ন আপনারা মাস্ট কমন পাবেন। এখন মাস্ট তো আমি বললাম, এখন বাই অ্যাক্ট অফ গড ভাইয়া মিস হইতে পারে। জি, ভাইয়া বিকল্প বিরোধ নিষ্পত্তির ইংরেজি কি অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন? অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। এখন এই যে আপনাদের অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, এইটা হচ্ছে আপনাদের এই যে মুসলিম লতে আছে, আপনার শ্রম আইনে আছে, তারপরে দেওয়ানি কার্যবিধিতে আছে, ফৌজদারি কার্যবিধিতে আছে। সুতরাং এটা হচ্ছে আপনাদের বর্তমান আধুনিক যুগের বিচার ব্যবস্থায় এই বিষয়গুলো প্রচলিত হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা ছিলাম হচ্ছে, যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা আসলে আদার সাইডে আমরা বেশি আলোচনা করব না, আমাদের মূল যে পড়া আমরা সেদিকে বেশি মুভ করব। দেখেন, তাহলে পক্ষগণ 10 দিনের মধ্যে কি করবেন, মধ্যস্থতাকারী নিয়োগ করবেন। এখন এই পক্ষগণ যদি ব্যর্থ হয়, তাহলে পরবর্তী ওই 10 দিনের পরবর্তী 7 দিনের মধ্যে আদালত মধ্যস্থতাকারী নির্ধারণ করে দিবেন বা নিয়োগ করে দিবেন। মানে প্রথম হচ্ছে আপনার যারা পক্ষ আছেন তাদেরকে বলবেন যে আপনারা 10 দিনের মধ্যে আপনাদের মধ্যস্থতাকারী কে হবে আপনারা নির্ধারণ করেন। এই 10 দিনের মধ্যে যদি আপনার পক্ষগণ যদি ব্যর্থ হয়, তাহলে 7 দিনের মধ্যে, পরবর্তী 7 দিনের মধ্যে আদালত কর্তৃক কি করবেন, মধ্যস্থতাকারী নির্ধারণ করে দিবেন। তাহলে এই মধ্যস্থতাকারী নিয়োগের সর্বমোট সময় কতদিন বলেন তো? সর্বমোট সময় কতদিন? 17 দিন। 17 দিন। পক্ষগণ কর্তৃক 10 দিন আর আদালত কর্তৃক হচ্ছে 7 দিন। হ্যাঁ, এইবার আমি চলে যাব যে আপনারা কেউ যদি ভিডিও অন করতে পারেন, সে ভিডিওটা অন করবেন, ঠিক আছে? ভিডিও যদি অন করতে পারেন সেটা আপনারা অন করবেন। যারা ছেলেরা যারা আছেন, আর মেয়েদের তো সাধারণত সমস্যা হয়, সো আপনারা অফ রাখবেন। আর ছেলেরা যারা আছেন তারা একটু অন ক্যামেরা আসলে আমাদের আই কন্ট্যাক্ট বা আপনাদের মুভমেন্টগুলো আমরা ভালো করে মেজার করে আমরা করতে পারি, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, এখন ধরেন এই মধ্যস্থতা নিয়োগের পরে কত দিনের মধ্যে মামলাটা নিষ্পত্তি করবেন? এই যে আপনার মধ্যস্থতাকারী যারা আছেন, যাকে নিয়োগ দিয়েছেন সেই ব্যক্তি, সেটা আপনার জেলা জজ কর্তৃক প্যানেল অ্যাডভোকেট হইতে পারে, আপনার কোনো সাধারণ অ্যাডভোকেট হইতে পারে, আদালত হইতে পারে, আপনার এই অ্যাপিলেট ডিভিশন বা আদার্স আপনার এই হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত কোনো বিচারক হইতে পারে। যেই ব্যক্তিই হোক না কেন সেই ব্যক্তি সরকারি কর্মচারী হবে না, শুধু সেই ব্যক্তি শুধুমাত্র সরকারি কর্মচারী হবে না। এখন এই উনি নিয়োগ পাওয়ার পরে আপনার এই নিয়োগের 60 দিনের মধ্যে কি করবেন? মধ্যস্থতা শেষ করবেন। 60 দিনের মধ্যে এই ডিসপিউটটা, এই বিরোধটা কি করবেন? নিষ্পত্তি করবেন। এখন কথা হচ্ছে যে যদি কোনো কারণে এই 60 দিন যদি আপনার নিষ্পত্তি করতে না পারে, তাহলে আদালত চাইলে বা ওই ব্যক্তি আপনার কি করতে পারেন? আরও 30 দিনের জন্য আবেদন করতে পারবেন, অথবা আদালত নিজের ইচ্ছায় আরও 30 দিন বাড়াইয়ে দিতে পারবেন। তাহলে আপনার এই ডিসপিউট বা এডিআর এর আপনার প্রাথমিক সময় কতদিন? 60 দিন। 60 দিন। আর অতিরিক্ত সময় বাড়াইতে পারে কতদিন? 30 দিন। 30 দিন। 30 দিন। তাহলে টোটাল 90। টোটাল হচ্ছে 90 দিন। এখন যদি প্রশ্নতে আসে যে আপনার এই আপনার মধ্যস্থতাকারী নিয়োগের পর প্রাথমিকভাবে কত দিনের মধ্যে আপনার কি করবেন? এই আপনার ডিসপিউট বা বিরোধটা নিষ্পত্তি করবেন কত দিনের মধ্যে? তাহলে কি উত্তর করবেন? 60 দিনের মধ্যে স্যার। 60 দিন। ওটা 60 দিন হবে। এখন যদি আপনার যে প্রশ্ন আসে যে এই সর্বমোট কত দিনের মধ্যে আপনার বিরোধ নিষ্পত্তি করতে হবে আপনার মধ্যস্থতাকারী নিয়োগ থেকে? 90 দিন। স্যার। 90 দিন। আচ্ছা ঠিক আছে, এইবার আমি চলে যাব পরবর্তী উপবিধিতে, উপধারাতে। দেখেন, আপোষ যদি হয়ে যায়, এই যে আপনার বিরোধ নিষ্পত্তির মাধ্যমে যদি আপোষ হয়ে যায়, তাহলে আপোষ প্রতিবেদন পাওয়ার 7 দিনের মধ্যে আদালত আদেশ বা ডিগ্রি দিবেন। এটা আপনার এই আদেশ দিবেন হচ্ছে আদেশ 23 অনুসারে। কম্প্রোমাইজ ডিগ্রি যে বিধান আছে ওই বিধান অনুসারে কি করবেন? ডিগ্রি প্রদান করবেন বা রায় প্রদান করবেন। ঠিক আছে? আমরা যখন আদেশ 23 পড়ব তখন আমরা এই কম্প্রোমাইজ ডিগ্রিটা আমরা আরও বিস্তারিত পড়ব। এখন ধরেন যে আপোষনামায় স্বাক্ষর করবেন কে কে? আপোষনামায় আপনারা নিজের কমন সেন্স থেকে বলেন তো কে কে স্বাক্ষর করতে পারে বা কার কার এখানে ইনক্লুড করার প্রয়োজন হইতে পারে? স্যার বাদী বিবাদী স্যার। হ্যাঁ, বাদী বিবাদী আর মধ্যস্থতাকারী, আইনজীবী বা লিগ্যাল এইড অফিসার, মধ্যস্থতাকারী বা হচ্ছে কোনো সাক্ষী যদি থাকে, ইনারা হচ্ছে কি করবেন? স্বাক্ষর করবেন। তারপরে পরবর্তী বিশেষ আমি চলে যাব। দেখেন, এই যে আপনার বিরোধ নিষ্পত্তির জন্য এই মধ্যস্থতাকারী নিয়োগ হইলেই কি সেটা নিষ্পত্তি হয়ে যাবে? নিষ্পত্তি হবে না। না স্যার। আমি একটা মামলা নিয়ে নিষ্পত্তির জন্য আমি এডিআরে গিয়েছিলাম ঢাকা জজ কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্ডিংয়ের 6 তলাতে, 5 তলাতে। তা যাওয়ার পরে আপনার গেলাম, উভয় পক্ষ, আমি আসামি পক্ষে ছিলাম আইনজীবী হিসাবে। সর্বশেষ বিরোধটা নিষ্পত্তি হয়নি, বিরোধটা নিষ্পত্তি হয় নাই। এখন উভয় পক্ষ আপনার কন্ট্রাডিক্টরি বা ক্রস ক্লেম আছে, আপনার মামলা আছে, সুতরাং নিষ্পত্তি হয়নি। এখন এই যে আপনার এডিআরে গেলেই তো আর সব নিষ্পত্তি হবে না, কিছু হয়তো নিষ্পত্তি হবে, আর কিছু হচ্ছে আপনার গ্রাম্য যে কাইটো কিছু আপনার লোক আছে না, মানে তেরা টাইপের লোকজন, সালিশমানি তালগাছ আমার, এই ধরনের লোক যদি 2-1 জন পড়ে যায় তাহলে কি হবে? বিরোধটা কিন্তু নিষ্পত্তি হবে না। এখন যদি আপনার এই বিরোধ নিষ্পত্তিতে ব্যর্থ হয়, যদি ব্যর্থ হয় তাহলে দেওয়ানি আদালতের বিচার পদ্ধতি অনুসরণ করে মামলাটা ট্রায়ালে চলে যাবে। মামলাটা কোথায় চলে যাবে? ইস্যু গঠন করে ট্রায়ালে চলে যাবে। হ্যাঁ, তারপর দেখেন আপনার উপধারা 9 মধ্যস্থতায় যে আদালত ব্যর্থ হয়েছে সে আদালত আবার বিচার করতে পারবে না। যে আদালত মধ্যস্থতায় ব্যর্থ হয়েছে সে আদালত আর বিচার করতে পারবে না ওই মামলা, আরেকটা আদালতে কি করতে হবে? মামলাটা প্রেরণ করতে হবে।
এখন একটা আদালত মধ্যস্থতায় ব্যর্থ হয়েছে, সেই আদালত কাছ থেকে ভালো বিচার আশা করাও না হইতে পারে, সেজন্য অন্য একটা আদালতে কি হয়ে যাবে, আপনার চলে যাবে, মামলাটা প্রেরণ করে দিতে হবে। হ্যাঁ, তারপর দেখেন 10-এ, জেলা আইনজীবী সমিতি এবং সমিতির সাথে পরামর্শক্রমে অবসরপ্রাপ্ত জজ বা বিরোধ নিষ্পত্তির প্রশিক্ষিত কোনো ব্যক্তি লাভজনক পদে নেই এমন কোনো ব্যক্তি জেলা জজ এমন তালিকা তৈরি করবেন। মানে এই যে মধ্যস্থতাকারী যে প্যানেল যে আপনার আছে, আইনজীবী আছে, এইটা হচ্ছে আপনার তৈরি করবেন জেলা জজ এবং যে ব্যক্তি প্রশিক্ষিত কোনো ব্যক্তি বা অভিজ্ঞতা কোনো ব্যক্তি বা সে কোনো লাভজনক পদে নাই, লাভজনক পদে কোনো পদে অধিষ্ঠিত নাই, সেই ব্যক্তি দ্বারা কী করবেন, মধ্যস্থতাকারীর প্যানেল তৈরি করে দিবেন। ঠিক আছে। তারপর দেখেন দেওয়ানি আদালত এমন তালিকা সম্পর্কে কি করতে হবে, তাতে অবহিত করতে হবে। তারপর দেখেন কোনো পক্ষ কর্তৃক উকিল নিযুক্ত হলে সে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন না। যেমন ধরেন আমি একজন ব্যক্তির মানে ওকালতনামায় সিগনেচার করে অ্যাডভোকেট, আমি মধ্যস্থতাকারী হইতে পারবো না। যেমন ধরেন আমি হচ্ছে আপনার এই যে জি হ্যাঁ কামরুন নাহার আপু, সরি ভাইয়া, খেয়াল করে নি। হ্যাঁ ধরেন এই যে আপনার এই শারমিন সুলতানা, এ হচ্ছে আমি তার হচ্ছে অ্যাডভোকেট, সে আমাকে অ্যাডভোকেট হিসাবে নিয়োগ করছে, এখন তার মামলা আরেকজনের সাথে আছে, এখন আমি তো আর আপনার ওকালতনামায় সিগনেচার করা বা তার নিয়োগকৃত অ্যাডভোকেট, আমি হচ্ছে মধ্যস্থতা করতে পারবো না। ঠিক আছে, আমি মধ্যস্থতা করতে পারবো না। হ্যাঁ, তারপরে দেখেন এই যে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি হলে আপনার সার্টিফিকেট ইস্যু করতে হবে 60 দিনের মধ্যে, এটা কিসের সার্টিফিকেট, এই মধ্যস্থতার সার্টিফিকেট। এখন এই মধ্যস্থতার যে সার্টিফিকেট, এটা হচ্ছে আপনার কত দিনের মধ্যে হবে, 60 দিনের মধ্যে। একটু সুন্দর করে দাগ দিয়ে দেন না, এটা আপনার খুব গুরুত্বপূর্ণ, একটু দাগ দিয়ে রাখেন। বিশেষ করে যে সংখ্যা আছে, কোন আদালতের ক্ষমতা, কে বিচার করবেন, কে আপনার ক্ষমতা প্রাপ্ত, কত দিনের মধ্যে বিচার করবেন, আপনার এই যে রায় ঘোষণার আগে, চার্জ গঠনের আগে, প্রথম সম্ভাব্য সুযোগে 30 দিনের মধ্যে আপিল, আপনার 10 দিনের মধ্যে আপনার নিয়োগ দিবেন, এই যে শব্দ আছে, এই শব্দগুলো যেখানে পাবেন, যেখানে আপনি সংজ্ঞা ক্ষতিপূরণ সেই সকল জায়গা আপনারা কি করবেন, আপনারা মার্ক করে রাখবেন। ঠিক আছে। মিরাজ প্রশ্ন করেছে যে প্রজাতন্ত্রের লাভজনক, আমি জাস্ট অল্প একটু পরে আমি এটার উত্তর করতেছি। মিরাজ, আমি একটু পরে উত্তর করতেছি, আমি পরবর্তী সেশনের শুরুতে আমি এটার অ্যান্সার দিব, তুমি একটু কি করবা, দ্রুত আসবা। হ্যাঁ দেখেন, তারপরে আমি চলে যাব যে আপনার এই যে সার্টিফিকেট ইস্যু করবেন কত দিনের মধ্যে, 60 দিনের মধ্যে। তারপরে হচ্ছে এই যে উপধারা 12 বলতে আদেশ বা ডিগ্রি দিলে আপিল বা রিভিশন চলবে না। এই যে মধ্যস্থতার ভিত্তিতে আপনার আদেশ 23 অনুযায়ী যদি বিচারক কোনো ডিগ্রি প্রদান করে, তাহলে সেই আদেশের বিরুদ্ধে আপনি কিউ করতে পারবেন না, আপিলও করতে পারবেন না, রিভিশনও করতে পারবেন না। তাহলে পারবেনটাকে রিভিউ করতে পারবেন। ঠিক আছে। তাহলে আপনার এই এডিআর আপনার 89 ক ধারা অনুযায়ী যদি কোনো আপোষ নিষ্পত্তি হয় এবং এর ভিত্তিতে যদি আদেশ 23 অনুযায়ী বিচারক যদি কোনো ডিগ্রি প্রদান করেন, তাহলে তার আপনার বিরুদ্ধে গিয়ে আপনি আপিল করতে পারবেন না, রিভিশন করতে পারবেন না। তারপর আমি চলে যাব 13-তে। দেখেন 23 নং অর্ডারের অধীন মামলা তুলে নেওয়া, সমন্বয় সাধন করা বা এবং মীমাংসা করতে বাধা বা সংকুচিত করবে না, এটা আপনি করতে পারবেন। মামলার যে কোনো পর্যায়ে নালিশের মাধ্যমে নিষ্পত্তি করতে পারবে, এ কারণে মামলাটি প্রত্যাহারের আবেদন করতে পারবে।
সালিস আইন 2001 অনুযায়ী নিষ্পত্তি করতে পারে। এভাবে নিষ্পত্তি করতে না পারলে পুনরায় মামলা দায়ের করতে পারবে। এখন হচ্ছে এটা হচ্ছে আপনার এই 89 ধারা 89 খ, এটাতে বলা হচ্ছে আপনার আরবিট্রেশনের যে বিধানটা আছে এটা বলা আছে। এখন আমরা ওটাতে পড়ে যাচ্ছি। তাহলে আমরা এই যে আদেশ উপধারা 12তে আমরা যেটা পাইলাম যে আপিল এবং রিভিশন কিচ্ছুই করা যাবে না, এটা কিচ্ছুই করা যাবে না। এখন কথা হচ্ছে যে এটা গেল আপনার কি মিডিয়েশনের বিধান। এই দেওয়ানি কার্যবিধিতে দুইটা বিধান আছে, একটা হচ্ছে মিডিয়েশন আর একটা হচ্ছে আরবিট্রেশন। একটা হচ্ছে মিডিয়েশন আর একটা হচ্ছে আরবিট্রেশন। একটা হচ্ছে আপনার মধ্যস্থতা আর একটা হচ্ছে সালিশ। একটা হচ্ছে মধ্যস্থতা আর একটা হচ্ছে সালিশ। এই সালিশের বিধান আছে আপনার 89 খতে। এই সালিশে আইন আছে, সালিশের কিন্তু একটা আইন আছে, সালিশ আইন 2001। সালিশ আইন 2001, এই সালিশ আইন 2001 অনুযায়ী কি করা হয়? সালিশ করা হয়। আমরা বিস্তারিত যাব না, শুধুমাত্র আমরা কি পড়ব যে 89 খ ধারায় সালিশের বিধান আছে। 89 খ ধারায় কি আছে? সালিশের বিধান আছে। আর একবার হচ্ছে ভিতরে আমরা রিডিং পড়ব, পরবর্তীতে আর পড়ব না। তারপরে চলে যাব হচ্ছে 89 খতে। আপিলে মধ্যস্থতা 89 ক এর বিধান অনুসরণ করবে। ঠিক আছে, আপোষ প্রতিবেদন পাওয়ার 7 দিনের মধ্যে কোর্টে আদেশ বা রিপোর্ট দিবেন বা ডিগ্রি প্রদান করবেন। এখন হচ্ছে আপনার মধ্যস্থতা কি শুধু আপনার এই চার্জ গঠনের আগে বা আপনার ট্রায়াল স্টেজে হয়? আপিলে গিয়েও আপনার কি করা যাবে? মধ্যস্থতা করা যাবে। এটা বলা হচ্ছে আপনার 89 গ ধারাতে, 89 ধারা 89 গতে। ধারা 89 গতে কি বলতেছে? আপিলেও কি করা যাবে? আপনার মধ্যস্থতা করা যাবে। এই হচ্ছে আপনাদের এই 89 ক, খ এবং ঘ, ক, খ এবং গ ধারা। ঠিক আছে, এই দিয়ে আমাদের আজকের সেশনটা, ফার্স্ট সেশনটা শেষ হলো। আমি 5 মিনিট পরে আপনাদের আবার লিঙ্ক দিব, 5 মিনিট না 2 থেকে 3 মিনিটের মধ্যে আবার লিঙ্ক দিব। আপনারা যতজন আছেন আবার নতুন করে নতুন লিঙ্কে যুক্ত হবেন। ঠিক আছে, বিপ্লব ভাই আমি লিঙ্ক দিচ্ছি, আমি আবার যুক্ত হবেন। নতুন একটা লিঙ্ক দিব আমি, ওই লিঙ্কে আবার যুক্ত হবেন, বা আদার্স অন্যান্য যারা আছেন সবাই যুক্ত হবেন। একজনকেও যেন আমি মিসিং না দেখি। এখন মেবি আমাকে 14 জন আছে, সো আপনারা 13 জন আছেন, 13 জনই যুক্ত হবেন। ঠিক আছে, আমি লিঙ্ক দিচ্ছি, আবার দ্রুত যুক্ত হবেন।